আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1422তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ নাবিল হোসেনের জীবনের এক হৃদয় বিদারক, করুণ, তাজ্য পারিবারিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল আপন বোনের সঙ্গে 2 বছর করে যাচ্ছে স্বামী স্ত্রীর অভিনয়। আপনি বুঝতে পারেন কেমন ঘটনা, কেমন গল্প আপনি শুনতে যাচ্ছেন। বন্ধুরা, আমরা যাদেরকে সিনেমার পর্দায় কাজ করতে দেখে আমরা সবাই বলি এরা হচ্ছে অভিনেতা, এরা হচ্ছে অভিনেত্রী। কিন্তু আপনি কি জানেন, বাস্তব জীবনে আমরা প্রত্যেকটা মানুষ অভিনয় করে বেঁচে আছি। সকাল থেকে রাত অবধি কখনো নিজের সাথে, কখনো অন্যের সাথে আমরা অভিনয় দিব্যি করে বেড়াই। বাসায় যখন মেহমান আসে, আপনার মন খারাপ থাকলে পরিবারের মানুষের সাথে ঝগড়া হলেও আপনি মেহমানের সাথে ভালো থাকার অভিনয় করতেছেন। শরীর সুস্থ থাকার পরেও বসের কাছ থেকে আপনার ছুটি নিতে হবে, বসের সামনে গিয়ে আপনি অসুস্থতার অভিনয় করে যাচ্ছেন। ঠিক এমন করে প্রত্যেকটা কাজেই আমরা অভিনয়ের সাথে জড়িয়ে আছি এবং ঠিক মৃত্যু পর্যন্ত এই অভিনয় চলতেই থাকবে। আর অভিনয়ের আরেক নামই হচ্ছে বাস্তব জীবন। বন্ধুরা, এই কথাগুলো কেন বললাম, আপনি নাবিলের গল্পটা শুনলে বুঝতে পারবেন। হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক করুণ বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, মালয়েশিয়া লঙ্কাওয়ের এক গহীনে সমুদ্রের কোণে আমি রাত 3টা বাজে কিছু গোপন ভিডিও ধারণ করেছি এক রাতের বাজারে, যেখানে সুন্দরী রমণীরা বিভিন্ন ধরনের খাবার সহ অন্য কিছু বিক্রি করার জন্য চলে আসে। এই ভিডিও যারা এখনও দেখেননি, চুপিসারে একা একা দেখবেন, কারণ একা একা দেখাটা ভালো, যেহেতু রাত 3টার ভিডিও। এই বাটনে ক্লিক করলে দেখতে পারবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গেলেও দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাবিল হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকায়। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার দাদি সহ আমার ছোট 2টা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা নাকি পেশে একজন চাকরিজীবী ছিলেন, বেসরকারি একটা কোম্পানিতে চাকরি করত। এছাড়া রাজধানী ঢাকায় আমরা যেখানটাতে থাকি সেই জায়গাটাও আমার বাবার নিজেরই জায়গা। আমার বাবা নিজের জায়গায় বাড়ি বানিয়েছে এবং সেই বাড়িতে আমরা ভাড়াও দিই এবং নিজেরাও থাকি। আমার বাবাকে যতটুকু দেখেছি আমার ঠিক অত মনে নাই, তবে এতটুকুই মনে আছে আমি বাবার কোলে খুব বেশি উঠতাম আর বাবা আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার দাদি একজন মানসিক প্রতিবন্ধী, দাদা ভাই নাই, দাদা মারা গেছে, এবং দাদা দাদির একমাত্র সন্তান ছিলেন আমার বাবা। আর বাবার আমরা 3টা সন্তান। যাই হোক, ছোটোবেলা থেকে প্রচুর আদর আর ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি পড়াশোনার প্রতি খুব মনোযোগী ছিলাম। পড়াশোনা করা মানে আমার পড়াশোনা ছাড়া আর অন্য কোনো কিছুই ভালো লাগতো না। এরকমও হতো যে বিকেলবেলা, রাতের বেলায় মাঝে মাঝে বাচ্চারা বা ছেলেরা অন্য ধরনের কাজ করত, কিন্তু আমি কোনো সময় পড়াশোনার বাইরে দ্বিতীয় কোনো কিছুই করতাম না। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি আস্তে আস্তে করে বড় হতে থাকি এবং আমার বয়স আমি যখন ক্লাস 9-এ পড়ি, ওই মুহূর্তে আমার দাদিমণি মারা যায়। এবং দাদি মারা যাওয়ার পর থেকে আমরা যে টাকা ভাড়া পাইতাম, ভাড়া টাকা দিয়ে আর আমার মা একটা ছোটোখাটো চাকরি করত। মায়ের ওই চাকরির টাকা আর আমার ওই বাড়ি ভাড়ার সব কিছু মিলিয়ে আমরা মোটামুটি কোনোভাবে খেয়ে পরে বেঁচে আছি। আমার অনেক স্বপ্ন ছিল আমি পড়াশোনা করে একদিন মানুষের মতো মানুষ হব, সমাজে আমার মায়ের এই দুঃখ কষ্ট থেকে আমি মাকে মুক্তি দিব। এই করতে করতে আস্তে আস্তে করে আমি একটা পর্যায়ে এসএসসি পরীক্ষা দিই, কিন্তু আমার এসএসসি রেজাল্টও খুবই ভালো হয়। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমার মা তখন চিন্তা করলো আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে। তো আমি তখন এসএসসি রেজাল্ট আউট হওয়ার পর একটা কলেজে ভর্তি হয়েছি। প্রথমে আমার চিন্তাভাবনা ছিল আমি মেডিকেলে পড়ব। তো মেডিকেলে পড়ার জন্য অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন, তো আমাদের পরিবারে অত টাকা পয়সা নাই। এরপরও মা চিন্তাভাবনা করলো যে আমাকে মেডিকেলে ভর্তি করাবে। প্রথমে ভার্সিটির চিন্তা ছিল এবং পরে মেডিকেলে আসলো। এরপর যেটা হইলো, আমি সিলেট মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম। নাকি ভর্তি পরীক্ষা ঠিক মনে নেই, তবে কোনো একটা কাজে আমি সিলেট মেডিকেলে গিয়েছিলাম। তো সেখান থেকে আমার ঘটনা শুরু আর কি। রাতের বেলা ওখানে যাই এবং যাওয়ার পরে ওই দিনের কার্যক্রম সব কিছু শেষ করি। তারপরে পরের দিন আমি বাসে করে, যেহেতু বুঝতেই পারতেছেন
আমার অবস্থাটা খুব বেশি একটা ভালো ছিল না, যার জন্য আমি একটা নন এসি বাসে করেই সিলেট থেকে আসতেছিলাম। এখনকার সিলেটের রাস্তাঘাট মোটামুটি কিছুটা ভালো বলা চলে, কিন্তু সেই সময়টাতে সিলেটের রাস্তাঘাটের অবস্থা এতটা বাজে ছিল যা আসলে বলার মতোই না। এরপরও সেই কাদাযুক্ত ময়লাযুক্ত রাস্তা দিয়ে আমি তখন নন এসি বাসে করে আসতেছি। বাসটা পাহাড়কে এসে আস্তে আস্তে করে যখন সামনের দিকে আসতেছিল, হঠাৎ করে একটা জায়গায় এসে বাসটা থেমে যায়। বাস যখন থেমে যায়, সবাই তখন ড্রাইভারকে জিজ্ঞেস করতে শুরু করলো, কী ব্যাপার, এরকম নির্জন জায়গার ভিতরে আপনি গাড়ি থামালেন কেন? ড্রাইভার সাহেব তখনই সামনে লাইটটা ডিম করে দিল। সবার ভিতরে তখন এক অন্যরকম ভয় কাজ করতে শুরু হলো। কি হলো? ড্রাইভার সাহেব ঠিক কোনো কথা বলছে না। মুহূর্তের মধ্যে আমাদের চারপাশের গ্লাসগুলোতে আমরা দেখতেছিলাম যে গাড়ির চারপাশটা ঘিরে ফেলেছে অনেকগুলো মানুষ, যাদেরকে ডাকাত বলা চলে। হাতে লাঠিসোঁটা, কারো হাতে দেশীয় অস্ত্র, এবং এরকম করে তারা তখন দরজার কাছে আসছে, দরজা ভাঙার চেষ্টা করতেছে। যখন দরজা প্রায় ভেঙে ফেলবে, ওই সময় আমাদের গাড়ির যে হেল্পার ছিল ও তখন দরজাটা খুলে দেয়। মুহূর্তের মধ্যে ডাকাত দলের অনেকগুলো সদস্য আমাদের গাড়ির মধ্যে ঢুকে পড়ে। বুঝতেই পারেন সিলেটের ওই রাস্তাটা বেশিরভাগ সময় নীরব থাকতো, এবং রাস্তা বেশি ভাঙা হওয়ার কারণে গাড়ির স্পিডও খুব বেশি একটা থাকতো না, যার জন্য ওদের ডাকাতি করাটা অনেক সহজ হয়ে যেত। রাস্তার সামনে গাছ ফেলে এটা ওইটা রেখে তারপর তারা ডাকাতি করত। তো গাড়ির মধ্যে যখন উঠে যায়, সেই সময় মোবাইল ফোন টোন ছিল না অত বেশি, মানে অত বেশি বলতে মোবাইল ফোন ছিলই না। পরে এরা সবাই গাড়িতে উঠলো, ওঠার পরে যার কাছ থেকে যতটুকু পাইছে সব কিছু চিনিয়ে নিতেছে। তো একজন মহিলা আমাদের গাড়ির সামনেই বসছে, ড্রাইভারের পিছনের সিটে। ওনার মানে শরীরে কিছু গয়নাগাটি ছিল, হাতে বা গলায় কিছু গয়না ছিল। তো উনি ওই গয়নাগুলো দিতে চাচ্ছে না। সবাই যে যার মতো করে সব দিয়ে দিচ্ছে, কিন্তু মহিলা তার শরীরের গয়নাগুলো দিচ্ছে না। এবং গয়নাগুলো না দেওয়ার কারণে ওই ডাকাত দলের কিছু সদস্য মহিলার হাতের মধ্যে একটা পোজ দেয়, মানে ছুরি দিয়ে একটা আঘাত করে, এবং ওই মহিলার রক্ত বের হয়ে যায়, এবং রক্ত দেখে তিনি সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে ওই জায়গার মধ্যেই তিনি তখন শুয়ে পড়ে, এবং ডাকাত দলের সদস্যরা তখন একে একে করে গাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। এবং যখন তারা বেরিয়ে গেল, ওই মুহূর্তে আমি দৌড়ে মহিলাটার কাছে গেলাম, এবং মহিলাটার কাছে যাওয়ার পরে মহিলার মুখের দিকে তাকিয়ে আমি না কেমন জানি আমার ভিতরে এক অন্যরকম প্রশান্তি অনুভব করতেছি। মনে হলো যেন এ আমার রক্তের কেউ, তার মুখের দিকে তাকিয়ে আছি। ড্রাইভারকে বললাম, হেল্পারকে বললাম, তাড়াতাড়ি সামনের ওই গাছটা সরিয়ে গাড়িটা টান দেন, দেখি সামনে কোথাও কোনো হসপিটাল পাওয়া যায় কিনা, কারণ ওনার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষয় হচ্ছে, রক্ত বেরোচ্ছে। ড্রাইভার তখন করলো কি, হেল্পার সহ মিলে সামনের ওই গাছটা সরালো। গাছটা সরিয়ে পাহাড়ি সিলেটি রাস্তায় গাড়িটা আবারও চলতে শুরু করলো। এই করতে করতে অনেক দূর সামনে যাওয়ার পরে একটা ফার্মেসি খোলা পেলাম বলতে একটা ফার্মেসির বোর্ড দেখলাম। বাসটা সেখানেই দাঁড়ালো। আমার কাছে মনে হলো যে মাঝে মাঝে ফার্মেসির ভিতরে মানুষজন কিন্তু ঘুমায়। আমরা তখন অনেকেই নামছি বাস থেকে, নেমে ওই ফার্মেসির সামনে গিয়ে ডাকাডাকি করতে শুরু করলাম, ভাই দোকানে থাকলে দোকানটা খোলেন, আমাদের গাড়ি ডাকাতি হয়েছে, একজন মহিলার রক্ত বেরোচ্ছে, তার খুব মমস্য অবস্থায়, দরজাটা খোলেন। অনেকবার ধাক্কাধাক্কি করার পরে ভিতর থেকে একটা ছেলে তখন দরজা খুললো। গাড়ির সব প্যাসেঞ্জারগুলো তখন তাকে রিকোয়েস্ট করলো, মহিলাটা বয়স্ক মানুষ, ওনার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, একটু ব্যান্ডেজের ব্যবস্থা করেন। তো তারপর মহিলা অবশ্য তখন ওনার জ্ঞান আসছে, তারপর সবাই তার ভিতরে নিল, এবং ভিতরে নেওয়ার পরে তার হাতের ব্যান্ডেজ করলো। জানতে পারলাম তার শরীরে প্রায় 3 ভরির মতো স্বর্ণ ছিল। এত স্বর্ণ পরিয়ে উনি সিলেট থেকে ঢাকায় কেন আসতেছে এর কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। ওই ডাক্তার যখন মহিলার হাতে ব্যান্ডেজ করতেছে, উনি তখন আমার মুখের দিকে তাকিয়ে আছে, মনে হয় যেন আমি ওনার পূর্ব পরিচিত কেউ, এমন করে আমার দিকে তাকিয়ে আছে। যাই হোক, একটা পর্যায়ে তার হাতের ব্যান্ডেজ হয়ে গেল। আমি তখন তাকে গাড়িতে উঠালাম ধরাধরি করে উঠানোর পরে উনি আমাকে বললো, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম নাবিল হোসেন। বলে, তোমার বাড়ি কই? আমি বললাম, ঢাকাতে। বলে, কিছু না মনে করলে একটা কথা বলি। আমি বললাম, বলেন। বলে, তোমার বাবার নাম কি? আমি তখন বাবার নাম বলছি, বলার পরে বলে, তুমি আমার পাশে বসো। তো ওনার পাশে আমি বসছি, এবং উনি আমার সাথে কথা বলতেছে। গাড়িটা আবারও একে বেঁকে পথ ধরে ঢাকা শহরের দিকে চলে যাচ্ছিল। এমন করতে করতে আমি ওনাকে বললাম, আপনি ঢাকায় কোথায় আসছেন? বলে, আমি তো আসলে আমার বোনের বাসায় আসছিলাম, ঢাকা আমার বোনের বাসা আছে, বোনের বাসায় আসছি। আমার বাড়ি হচ্ছে সিলেটে, আমার শ্বশুর বাড়িও সিলেটে। তাই আমি বললাম, আপনি যাইতে পারবেন এই শরীর নিয়ে? বলে, হ্যাঁ বাবা, যাইতে পারবো। গাড়ি থেকে নামার পর ওনাকে দেখে মনে হচ্ছিল উনি প্রচুর ক্লান্ত এবং অনেকটা দুর্বল। তখন প্রায় সকাল হয়ে গেছে। আমি বললাম, কিছু না মনে করলে একটা কথা বলি, আপনি তো আমার মায়ের বয়সী, আমি আপনাকে মা করেই বলি যে, মা গো, আপনার হাতে তো এরকম ব্যথা, আপনি হাত নিয়ে যেতে পারবেন না, একটা কাজ করেন, আমার সাথে চলেন।
আমার বাসাটা বাস স্ট্যান্ড থেকে খুব বেশি দূর না, এখানে আমার বাসা। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে আমার বাসায় নিয়ে আপনি আজকে অন্তত রেস্ট করেন, বা বিকেলবেলা আমি আপনাকে আপনার বোনের বাসায় দিয়ে আসবো। এবং উনি কোনো সংকোচ না করেই মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেল। আমাকে বলে তাহলে তো খুব ভালোই হয়, চলো। ওনাকে নিয়ে আমি তখন বাসায় আসছি। বাসায় আসার পরে আমার মা তখন অফিসে চলে গেছে, আমার ভাই বোনগুলো বাসায় ছিল। ওরা বলতেছে ভাইয়া উনি কে? আমি বললাম উনি আমার একজন মা, ওনাকে ঘরে আনছে। এবং ছোটো বোনটারে বললাম ঘরে কোনো কিছু আছে, খাবার দাবার রেডি কর। আমার বোন আর ভাইরা মিলে তখন খাবার দাবার রেডি করলো। হাত মুখ দিয়ে ওনাকে নিয়ে খেতে বসলাম। কিন্তু আমি তাকেই দেখতেছি উনি কেমন জানি কান্না করতেছে। তো কান্না করতেছে দেখা আমার ভিতরটা কেঁপে উঠতো যে কী ব্যাপার, কান্না করতেছে কেন? আমি বললাম আপনি কান্না করতেছেন কেন? বলে না এমনি, আমার ভালো লাগতেছে না। তো তোমার বাবা কই? আমি বললাম আমার বাবা তো মারা গেছে। বলে মারা গেছে? আমি বললাম জি, আমার মা আছে। পরে বলে তোমার বাবার কোনো ছবি আছে? আমি বললাম বাবার ছবি আছে ঘরে, তবে মার কাছে, আমার কাছে নাই। এমন করে ওনার সাথে আমরা কথাবার্তা বলি, পরিবারের সবাই কথাবার্তা বলি। এই করতে করতে বিকেল হয়ে গেল। বিকেল হয়ে যাওয়ার পরে মা তখন অফিস থেকে আসছে। আসার পরে এই মহিলা, মানে যাকে আমি নিয়ে আসছি, উনি আমার আম্মুর সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। বলার পরে আমার আম্মা বলে আপনি একটা কাজ করেন, আজকে রাতে আমাদের বাসায় থেকে যান, আপনার হাতের ব্যথাটাও তো এখন অনেক বেশি আছে, আমাদের বাসায় থেকে যান, সকালে না হয় নাবিল আপনাকে আপনার বোনের বাড়িতে দিয়ে আসবে। এবং উনি বললো আচ্ছা ঠিক আছে। উনি আমাদের বাসায় থেকে গেল। তো উনি থেকে গেলে উনি বলতেছে আমার বোনেরা কিন্তু টেনশন করবে, তারপরও আমি থাকি। সকালবেলা উনি আবার রাতের বেলায় উনি অনেক রাত পর্যন্ত আমার সাথে বসে বসে কথা বলছে। আমি কি খেতে পছন্দ করি, আমি কোথায় ঘুরতে যেতে পছন্দ করি, আমি কি করি না করি, মানে আমার পার্সোনাল বিষয় নিয়ে ওনার অনেক বেশি ইন্টারেস্ট। এবং ওনার সাথে কথা বলে না আমারও অনেকটা ভালো লাগতে শুরু হয়, মানে আমার ভিতরে অনেকটা ভালো লাগে কাজ করে। যতই তার সাথে কথা বলি ততই যেন ভালো লাগে। সকালবেলা আমি ওনাকে নিয়ে তখন ওনার বোনের বাসায় যাব। উনি রেডি টেডি হয়ে গেল, অনেকে ওনারে বসে বোনের বাসায় যাব। রিক্সার মধ্যে উঠছি, উনি আমার হাতটা শক্ত করে ধরে আছে। এমন করে রিক্সা দিয়ে ওনার বোনের বাসায় গেছি। বোনের বাসায় যাওয়ার পরে উনি আমাকে বলল যে নাবিল একটা কথা বলি, তুমি যদি কখনো সিলেটে যাও আমার বাসার ঠিকানাটা লিখে দিলাম, যদি পারো যদি কখনো সিলেটে যাও তাহলে আমাদের বাসায় আইসো। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যদি সিলেটে যাই তাহলে অবশ্যই আপনার বাসায় যাব। এবং উনি আমাকে তখন ওনার বাসার পুরো অ্যাড্রেসটা লিখে দিল। তো অ্যাড্রেসটা লিখে দিল, ওখানে ওনার সাথে আমার দেখা শেষ, কথা শেষ। এবং সেখান থেকে আমি বরাবরের মতো আমার বাসায় চলে আসি। এবং বাসায় এসে আমি আমার মতো করে পড়াশোনা করতেছি, চলতেছি। ওই আন্টির কথা কিন্তু আমার আর মনে নেই, ওনার কথা কিন্তু আমি পুরোপুরিভাবে ভুলে গেছি, ওনার কথা আমার মনে নেই। এরকম করতে করতে আমি সিলেটে তখন ভর্তি পরীক্ষার চান্স পাই, মানে যে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ওখানে আমি উত্তীর্ণ হই। এবং হওয়ার পরে আমার কিন্তু ওই আন্টির কথা মানে টোটালি আর মনে নাই। আমি তখন সিলেটে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ওখানে ভর্তি হব। তো এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল এবং ভর্তি হলাম। হওয়ার পরে আমি তখন মেসে থাকতাম। তো মেসে থাকাটা খুব কষ্টকর ছিল, মানে অতটা ভালোভাবে থাকতে পারতাম না, খুব ঝামেলা ছিল। তো ওই তখন মোবাইল থেকে ফোন করা যাইতো, মানে আপনার ওই যে দোকানে যে মোবাইলগুলো ছিল না, ওই দোকানের মোবাইল দিয়ে কল করা যাইতো। তো এবার দোকানের মোবাইল দিয়ে আমি আমার মায়ের ফোন করতাম মাঝে মাঝে, সিলেট থেকে ফোন দিয়ে বলতাম মা এরকম এরকম হোস্টেলে থাকা যায় না, অনেক ঝামেলা, মানে এরকম যদি কোথাও মেস পাইতাম খুব ভালো হইতো। এমন করে আম্মুর সাথে কথাবার্তা বলতে বলতে একদিন আম্মু হঠাৎ করে আমারে বলতেছে ওইখানে না তোর একটা আন্টি ছিল, একদিন আমাদের বাসায় রাতের বেলায় বেড়াইছিল, তোর কি আন্টির কথা মনে আছে? আমি বললাম হ্যাঁ মা মনে আছে তো। আমি তখন মারে বললাম যে মা দেখো তো, আমি ড্রয়ারের ভিতরে আন্টি আমাকে তার অ্যাড্রেসটা লিখে দিয়েছে, ওই অ্যাড্রেসটা আছে কি না দেখো তো একটু। তো মা তখন কাগজটা বের করে বলে হ্যাঁ ছিল তো এখানে। তো আমাকে এর পরের দিন মা তখন ওই অ্যাড্রেসের নাম, মানে অ্যাড্রেস পুরো ঠিকানাটা আমাকে দিল, আমি কাগজে লিখছি। লেখার পরে এরপরে আমি করলাম কি, তার পরের দিন একদিন গ্যাপ দিয়েছিলাম, শুক্রবার ছিল মনে আছে। শুক্রবারটা বাদ দিয়ে শনিবারে আমি তখন আন্টির বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। যেহেতু সিলেট শহরে পড়াশোনা করতে সেখানে থাকি, উনি তো বলছে যে যদি কখনো সিলেটে যাই যেন তার বাসাটা দেখে আসি, তার বাসায় যাই। উনি তো আমাকে একরকম ইনভাইট করছে, আমাকে দাওয়াত করছে। তো যাই ওনার বাড়িটা থেকে একটু ঘুরে আসি, এই বলে আমি তখন ওনার বাসায় রওনা দিলাম। এবং মোটামুটি সিলেট শহর থেকে খানিকটা দূরে ওনার বাসা ছিল। ঠিকানা অনুযায়ী গেলাম এবং যাওয়ার পরে দেখলাম বাপরে বাপ, ওনার বিশাল বাড়ি, মানে অনেক বড় বাড়ি, সামনে দারোয়ান এবং বাড়ির মধ্যে গাড়ি আছে। মানে আমার কাছে একরকম মনে হচ্ছিল যে ওনাকে আমি যেরকম সহজ সরল বা সাদামাটা দেখেছিলাম, আদৌ কি এটা ওনার বাসা নাকি আমি অন্য কোনো বাসার ঠিকানা উনি আমাকে দিয়ে দিয়েছে। তো ভয় পাইলাম। তারপরেও উনি ওনার নাম বললো যে হচ্ছে আয়েশা, ম্যাডাম আয়েশা। তা আমি তখন দারোয়ানকে বললাম যে এটা কি ম্যাডাম আয়েশার বাসা? বলে হ্যাঁ এটা এমদাদ স্যার আর ম্যাডাম আয়েশার বাসা।
আমি বললাম আমি ম্যাডাম আয়েশার সাথে একটু দেখা করতে আসছি ঢাকা থেকে, আমার নাম নাবিল। তো বলে আচ্ছা ঠিক আছে আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে যাই। তো উনি গেটটা লাগাই দিয়ে ভিতরে গেল। খানিক বাদে আসছে, আয়েশা বলতেছে যে ম্যাডাম তো বাসায় নেই, এখন ম্যাডাম বাইরে গেছে, আপনি কি বাইরে দাঁড়াবেন না ভিতরে আসবেন? আমি বললাম ম্যাডাম কোথায় গেছে? বলে কোথায় গেছে তা বলতে পারি না, গাড়ি নিয়ে বেরোইছে। তো আপনি যদি কিছু না মনে করেন আপনি ভিতরে এসে বসেন, কারণ ম্যাডাম আপনাকে তো ম্যাডামের গেস্ট যেহেতু আপনি, ম্যাডামের অনুমতি ছাড়া তো আর আপনাকে ঢুকতে দিতে পারি না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে দারোয়ানের পাশের একটা চেয়ার আমি বসে আছি। অনেকক্ষণ ধরে বসে থাকার পরে উনি তখন আসছে, এবং আসার পরে উনি ওই গাড়ির জানালা দিয়ে আমাকে দেখছে। দেখা মানে গাড়ি থেকে ওই জায়গার মধ্যে নেমে গেছে। নেমে আমার বলতেছে আরে তুমি নাবিল, আমার নামটা উনি মনে রাখছে যে নাবিল তুমি এখানে। আমি বললাম আন্টি আসলে আমি তো সিলেটে ভর্তি হয়েছিলাম অমুক অমুক প্রতিষ্ঠানে, তো এখন আসলে মানে আমি আপনাকে দেখতে আসছি, আপনি তো আপনার অ্যাড্রেস দিয়েছিলেন, অ্যাড্রেস নিয়ে আসছি। পরে বলে এখানেই বসে আছো কেন? আমি বললাম আপনি তো বাসায় নেই। এর মধ্যে দারোয়ান তখন আমার মানে ইশারা দিতেছে যাতে ওনার নামটা না বলি। তাই আমি দারোয়ানের কথা বললাম, মানে আপনি বাসায় নেই এই জন্য আর ভিতরে যাই নাই। বলে না 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 চলো ভিতরে চলো। ভিতরে নিয়ে যাচ্ছে, এমন সময় মানে ভিতরে যাচ্ছে, পরে একটা মেয়ে হেডফোন দিয়ে গান শুনতেছে। গিয়ে তখন ওই মেয়েটারে বকাবাধ্য করলো। মেয়েটাও লাইক আমার বয়সই হবে, খুব বকাবাধ্য করলো। মেয়েটারে বকাবাধ্য করে আমার তখন ভিতরে নিয়ে গেছে। তো ভিতরে গেলাম, তখন বসলাম, বসে বলতেছে যে নাবিল তুমি কখন আসছো? আমি বললাম যে আন্টি কিছুক্ষণ আগে আসছি। বলে দেখছো তুমি কত শান্ত, কত ভদ্র একটা ছেলে, কত সুন্দর করে কথা বলতেছো। আর আমার এক মেয়ে আছে, নাম হচ্ছে ঐশী, ওর মতো শয়তান মেয়ে দুনিয়া তার একটাও নাই। নামাজ কালাম তো করেই না, সারাদিন গান শোনে। আমার মেয়েটাকে নিয়ে আমি বড্ড বিপদে আছি রে বাবা। আমি বললাম ও আচ্ছা, তার মানে বলে তুমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে যাবা? আমি বলছি না আন্টি আমি দুপুরে খাবো না, আমার তো ওইখানে মেস আছে, আমি মেসে খাই, ওখানেই থাকি। বলে না মেসে থাকবা কেন, আমার বাসায় থাকো, তুমি মেসে কেন থাকবা? আমি বললাম না মেসে ওইখানে আম্মু ঠিক করে দিছে, মেসেই ওইখানেই থাকি। বলে না 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 তুমি মেসে থাকতে পারবে না, এই তোমার আম্মুর নাম্বার দাও। আমি বললাম আমাদের বাসায় তো মোবাইল নেই, তবে বাসার নিচে দাঁড়ানো মানে দোকানে মোবাইল আছে, ওই মোবাইলে কল দিলে আম্মাকে ডেকে দিবে। বলে ঠিক আছে ওই নাম্বারটাই দাও। তারপর ওই নাম্বারটা দিলাম, দেওয়ার পর আন্টি তখন কল দিল। তার বাসায় 3টি ফোন ছিল। কল দেওয়ার পরে আমার মা তখন ওই দারোয়ান মানে ওই দোকানদার রিসিভ করছে, খানিকটা বাদে আমার মাকে ডেকে দিছে। তো মারে উনি বলতেছে যে আপনি আপনার ছেলেরে ইয়েতে সিলেটে পাঠাইলেন, ও হোস্টেলে কেন থাকবে, আমি গেছি আপনি জানেন না? আমার মা তখন বলতেছে বোন রে আমি তো আপনার কথা ভুলেই গেছি, আপনার কথা তো আমার মনেই নেই, আমি তো আমার ছেলেরে আপনার ছেলেও তো ভুলে গেছে আপনার কথা। পরে আমি নিজেই না মনে করাই দিলাম যে তোর না ওখানে একটা আন্টি আছে, আন্টির সাথে যোগাযোগ কর। তো বলে নাবিল কিন্তু আমাদের বাসায় থেকে পড়বে, আমাদের বাসায় থাকবে, এখানে থেকে পড়াশোনা করবে। তো উনি বলতেছে যে মানে আমার মা বলতেছে আচ্ছা ঠিক আছে যদি আপনার বাসায় থাকে তাহলে তো আমি আরও নিরাপদ, আমি আরও সেভ, ও আপনার বাসায় থাকা মানে তো আমার জন্য অনেকটা ভালো। আচ্ছা ঠিক আছে ওর দিকে খেয়াল রাখেন। তো এরপরে আন্টি আমাকে বললো যে তুমি আমার সাথে চলো, কোথায় কোথায় উঠছো ওখান থেকে তোমার সব কিছু নিয়ে আসবো। তো এরই মাঝে আবার উনি হঠাৎ করে কোন একটা কারণে জানি বলতেছে যে আমি যাব না, আমি ড্রাইভার পাঠিয়ে দিতেছে, ড্রাইভার তোমার সাথে যাবে, আমি তোমার রুমটা গোছগাছ করি, তুমি গিয়ে তোমার জামা কাপড় বা বইপত্র সব নিয়ে আসো। পরে ড্রাইভারকে নিয়ে আমি ওই মেসের ওখানে আসছি। আসার পরে মেস বলতে লাইক হোস্টেল আর কি। তো সবাই বলতেছে তুই চলে যাবে, আমি বললাম যে জি আমার একটা আত্মীয়র বাসা আছে, ওইখান থেকে পড়বো। এখান থেকে মোটামুটি আমার মানে প্রতিষ্ঠানটা অনেকটা দূরে। তারপর উনি বললো যে ওইখানে চলে যাওয়ার জন্য। পরে ব্যাগটেক সব কিছু নিয়ে আমি পার্মানেন্টলি ওনার বাসার মধ্যে চলে গেলাম। তো ওনার হাজব্যান্ড ছিল, উনি আবার অনেক বড় ব্যবসায়িক, দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে ওনার, মানে বাণিজ্যিক, এক কথায় বলতে গেলে হাতে গোনা কয়েকজন ধনী লোকের মাঝে উনি একজন। তো ব্যবসা বাণিজ্য করে, এবং ওনাকে আমি দেখছি মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরা এবং কিছুটা হুজুর টাইপের, দেখতে শুধু অনেকটা ভালো। আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করেনি, যখনই আমাকে দেখতো আমার সাথে খুব ভালো করে ব্যবহার করতো এবং ঢাকা শহর সম্বন্ধে জানতে চাইতো, ঢাকা নিয়ে অনেক কথাবার্তা উনি আমাকে বলতো, মানে খুবই ভালো মানুষ এক কথায় বলতে গেলে। তো ওনার বাসায় তখন থাকতেছি, আর ওনার গাড়ি আছে, মানে ওই আমার আন্টির গাড়ি আছে, আন্টির গাড়ি আমাকে ভার্সিটিতে দিয়ে আসতো, ওইখান থেকে আমি আবার চলে আসতাম, মানে ওভাবেই যাতায়াত করতাম, যাইতাম আসতাম ওভাবেই। তো এইভাবে আন্টির একটা মেয়ে আছে, নাম হচ্ছে ঐশী। তো আমার মাঝে মাঝে বলতো যে ওই মেয়ে কিন্তু পড়াশোনা করে না, মানে পড়াশোনা করে না, কতটুকু পড়াশোনা করেছে তাও জানি না। পরে আমাকে বলে ওনার আবার 2টা ছেলে আছে, মানে 2টা ছেলে আছে, মানে বড়টা মেয়ে আর 2টা ছেলে একদম ছোট ছোট। মেয়েটা মনে হয় হয়েছে প্রথমে এবং ছেলেটিগুলো মনে অনেক পরে হয়েছে এরকম। পরে আমাকে বলে যে নাবিল তুমি ঐশীর একটু বুঝাও তো, ওই পড়াশোনাও করে নাই, বাসায় সারাদিন দুষ্টমি করে, এবং কেন জানি আমার মেয়েটা আসলে মানুষ হয় নাই, অমানুষ হয়ে গেছে, যদি পারো ওরা একটু বুঝাও। তাই আমি তখন আমার মতো করে ওরা বুঝাইতাম, মানে আমি ওদের বাসায় থাকি, ওরে আর কি বোঝাবো বলেন। এরপরে যতটুকু পারতেছি যে তোমার আম্মা বলতেছে তুমি ঠিকঠাক মতো চলাফেরা করো না কেন,
ভালোভাবে চলাফেরা করো, এগুলো বলি। কিন্তু ঐশীর দিকে তাকালে না আমার কেমন যেন একটু মায়া লাগতো। মেয়েটা অনেকটা শুকনা টাইপের ছিল, হ্যাংলা ছিল, আর খাইতো না, মানে টোটালি খাবার খাইতো না। ওকে জোর করে খাওয়ানো লাগতো, মানে একটা বাচ্চারে, ছোটো বাচ্চারে যেমন করে জোর করে খাওয়ায় না, ঐশীর এমন জোর করে খাওয়ানো লাগতো। ও খাবেই না, মুখের সামনে খাবার নিয়ে গেল ও ফিক্কে ফেলে দিত যে আমি খাবো না, ওকে জোর করে খাওয়ানো লাগতো। তবে অনেকটা ভালো ছিল প্রথম দিকে, যদিও আমাকে অনেক ইগো দেখাইতো, আমার সাথে কথা বলতো না, একটু ইগনোর করতো, কিন্তু লাস্টের দিকে খুব ভালো হয়ে যায়। তো আবার ওর মা বলতো যে নাবিল কিন্তু আমার ছেলে, এখন কিন্তু আমার 3টা ছেলে, তো নাবিল কিন্তু তোর বড় ভাই, ওরা কিন্তু তুই ভাইয়া বলে ডাকবি। তো উনি আবার আমাকে ভাইয়া ভাইয়া করেই ডাকতো। মোটামুটি আমার সাথে খুব ভালো, এক কথায় বলতে গেলে অসম্ভব রকমের ভালো একটা সম্পর্ক ছিল, খুব ভালো একটা সম্পর্ক ছিল। এবং আমি ওনাদের বাসায় যাওয়ার পরে ঐশী অনেকটা ভালো হয়ে যায়, মোটামুটি অনেকটাই ভালো হয়ে যায়, আমার সাথে মিশে, আমার সাথে কথাবার্তা বলে। এবং এক কথায় বলতে গেলে আমি ওনাদের বাসায় যাওয়ার পর আমার কাছে মনে হয় কেন জানি ঐশী আমার উপর অনেকটা ডিপেন্ড হয়ে যায়, আমাকে ছাড়া কোনো কিছুই বুঝে না, যেখানে যাইতো আমাকে সাথে করে নিয়ে যাইতো, এবং আমার সাথে তার বন্ডিংটা ছিল খুবই বেটার। যাই হোক, এরকম করতে করতে একটা সময় আন্টিদের বাসার ভিতরে হঠাৎ করে এক ধরনের একটা সমস্যা দেখতে শুরু করে। মানে সমস্যাটা কি ঠিক আমি বুঝি না, মানে বাসায় সারাদিন আন্টি কান্নাকাটি করে এবং কেমন জানি মন খারাপ করে থাকে, মানে সারাক্ষণ মন খারাপ করে থাকে। তো ওনাদের পরিবারটা এরকম একটা পরিবার যে পরিবারে কোনো অভাব নাই, কোনো অনটন নাই, অনেক সুখী একটা পরিবার, অনেক রিচ একটা পরিবার, ধনী পরিবার। কিন্তু এই পরিবারে থাকার পরেও আন্টি কেন জানি সারাক্ষণই মনটা মানে ইদানিং ধরে দেখতেছে মনটা মানে গম্ভীর করে রাখে, ওনার মনটা অনেক খারাপ, আমি দেখে বুঝতেছি। তো কথা বলারও খুব বেশি একটা সাহস পাই না, ওনাদের বাসায় আমি থাকতেছি, খাইতেছি, আমি তো কোনো টাকা পয়সাও দিই না, আমি এমনিই থাকি। পরে অনেক দিন পরে আমি একদিন জিজ্ঞেস করলাম, আন্টি কিছু বুঝি না, কয়েকটা দিন ধরে আপনার মনটা অনেক খারাপ, আপনার মনটা অনেক খারাপ, এবং বাসার মধ্যে আপনি কেমন জানি সবসময় একটা গম্ভীর গম্ভীর ভাব নিয়ে থাকেন, মানে কী হয়েছে, আমাকে কি বলা যায়? বলে না নাবিল, কিছুই না, আমার ভিতরটা ভালো লাগতেছে না। আমি বললাম কেন ভালো লাগতেছে না, আপনি আমাকে বলবেন? বলে না, তোমার আঙ্কেলকে তো দেখছো। আমি বললাম হ্যাঁ, আঙ্কেল তো অনেক মানে ধার্মিক মানুষ, নামাজ কালাম পড়ে, অনেক ভালো মানুষ, দেখে মুখে দাড়ি, সবসময় পাঞ্জাবি পরে। ওই তখন আমার মুখের দিকে তাকায় বলে, পাঞ্জাবি পরলেই কি মানুষ ভালো হয়? মুখে দাড়ি থাকলেই কি মানুষ ভালো? আমি বললাম না, কিন্তু ওনাকে দিয়ে ওনার পোশাক আশাক বেশভূষে আমার কাছে তো ভালোই মনে হয়। আর তখন আমাকে বলে, খারাপ মানুষরা সবসময় ভালো পোশাক আশাক পরে, খারাপ মানুষরা নিজের খারাপিতা ঢেকে রাখার জন্য উপরে সবসময় ভালো পোশাক আশাক পরে। তোমার আঙ্কেলকে যতটা ভালো মনে করতেছো, তোমার আঙ্কেল ততটা ভালো মানুষ নয়। তোমার আঙ্কেল যেমনই হোক, এই নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার আঙ্কেল আমার কলিজার মধ্যে আঘাত করছে। তখন আমি বললাম যে আন্টি, এটা আপনাদের পারিবারিক বিষয়, আমার কাছে বলা কি ঠিক হচ্ছে? বা আপনি যে আমাকে বলতেছেন, মানে আমার নিজেরও তো খারাপ লাগতেছে। উনি বলে না, তুমি শুনতে পারো, এটা তুমি শুনলে কোনো সমস্যা নেই, তুমি তো আমাদের পরিবারের মানুষই, দীর্ঘদিন ধরে আমাদের পরিবারে আছো, আমাদের সাথে তো তোমার একটা ভালো সম্পর্ক, তুমি জানতেই পারো। আমি বললাম ঠিক আছে বলেন। উনি বলে, আসলে মূল কথা হচ্ছে কি জানো, আমার মেয়েটা, আমি ঐশীটা ছোটোবেলা থেকেই খাওয়া দাওয়া করতো না, এবং প্রচণ্ড রকমের রুগীলে একটা মেয়ে ছিল, অসুস্থ ছিল, সারাক্ষণ অসুস্থতায় ভুগতো, মানে প্রচণ্ড রকমের অসুস্থ, খাওয়া দাওয়া করতো না, ঠিকমতো ঘুমাইতো না। এবং আমি মেয়েটা একরকম খুব কষ্ট করে মেয়েটারে বড় করি, অনেক কষ্ট করে। তো এখন এসে যা হয়েছে, তোমার আঙ্কেল এমন এক বদমাইশ, এমন এক খারাপ লোকের সাথে আমার মেয়েটার বিয়ে ঠিক করছে, তোমারে আর কি বলবো বাবা, এই মেয়েটার যদি ওখানে বিয়ে হয়, আমার মেয়েটার জীবন পুরো নষ্ট হয়ে যাবে। একটা নেশাখোর, একটা বদচরিত্র একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করছে। আমি বললাম আন্টি বলেন কি? আঙ্কেলকে দেখলে মনে হয় উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের পথে চলে, এত ধার্মিক ইসলামিক একটা মানুষ, যার চেহারার মধ্যে মনে হয়, মানে আপনি কি বলতেছেন যে উনি এরকম একটা কাজ করতেছে? বলে হ্যাঁ বাবা, এরকম কাজে করতেছে, এখন আমি কাকে বলবো? অ্যাটলিস্ট আমার তো বলার মতো মানুষ নাই, আমি আমার দুঃখের কথাগুলো কাকে জানাবো? উনি এই বয়সে এসে উনি এখনও যা করে ওনারটা উনি করো, কিন্তু আমার মেয়েটারে কেন উনি এরকম জলাঞ্জলি দিচ্ছে? আমি বললাম তা আপনি মেয়ের উনি কেন মানে এরকমভাবে বিয়েটা দিবে কেন? উনি কি জানে না যে ছেলেটা খারাপ? বলে হ্যাঁ জানে, ওই তো জেনে শুনেই দিচ্ছে। আমি বললাম কেন? বলে ছেলের বাবার সাথে বিয়াই বানাবে, ব্যবসাটা আরেকটু বড় করবে, আরও টাকা পয়সা ইনকাম করবে, ওই বেটার আরও টাকা পয়সা নিয়ে যাবে, এই আর কি, বুঝো না, মেয়ে বিক্রি করে উনি টাকা কামাবে। তখন আমি বললাম যে আন্টি, এটা তো আসলে আপনাদের পারিবারিক বিষয়, এটা আমাকে বলেও কোনো লাভ নাই, আর আমি এই বিষয়ে হয়তো আপনাকে কোনো সাহায্যও করতে পারবো না। বলে না, তারপর তোমাকে বললাম ভিতরটা একটু ঠান্ডা হলো, মানুষ বড়লোক হলেই যে মানে ভালো হবে বিষয়টা এরকম না, পাঞ্জাবি পরলেই যে মানুষ ভালো হবে বিষয়টা এরকম না। যে হোক নাবিল, তুমি আমার বাসায় আছো, আমি সবসময় সব বিষয় তোমার সাথে শেয়ার করতে পারি, এই জন্য আমার ভিতরে অনেকটা ভালো লাগা কাজ করে, মানে অনেকটা ভালো আমি।
যে বিষয়টাই তোমার সাথে শেয়ার করি আমার ভালো লাগে, এবং তুমি এই বাসায় আসছো বলে মনে হয় যে আমার একটা গার্ডিয়ান আছে। আমি তখন হাইসা বলি যে আপনি কী বলেন, আমি ছোট মানুষ, আমি বুঝি গার্ডিয়ান? বলে হ্যাঁ, তোমাকে আমার গার্ডিয়ান মনে হয়। তো যাই হোক, এরকম করে কথাবার্তা বলতেছি, বাট এরপর থেকে দেখতেছি আমাদের বাসায় প্রচণ্ড রকমের ঝামেলা হতো। মানে আমার যে আঙ্কেল ছিল, আঙ্কেল আন্টির গায়ে হাত তুলতো এবং আন্টির মেয়ে ঐশীকে মারতো, মানে একটা সিরিয়াস লেভেলে চলে যায়। মানে এই বাসায় থাকার মতো কোনো অবস্থা নাই। আঙ্কেল যখনই আসতো, মানে কি বলবো, বলতে খারাপ লাগে, উনি মানে ওনার ওয়াইফকে যেভাবে মারতো, কখনো মানুষ কুকুরকে এভাবে মারে না, কুকুরকে এভাবে মারে না, উনি ওনার ওয়াইফকে যেভাবে মারতো, যেটা আমার নিজের চোখের দেখা। তো আমি যতই বলতাম বা দেখতাম, এটা খুব খারাপ লাগতো, বাট আমার তো আসলে কিছু করার ছিল না, আমি তো কোনো কিছু করতে পারবো না, আমি তো ওনাদের বাসায় থাকি উল্টা। তো এই মারামারি ফাড়াপাড়ি ঘরের মধ্যে ঝায় ঝামেলা দেখতে দেখতে একটা সময় অনেকটা মানে বোরিং হয়ে যায়, মানে আমার কাছে এই বাসায় থাকতে আর ভালো লাগে না। তো একদিন আমি আন্টিরে বললাম যে আন্টি, আমি আপনার বাসা থেকে চলে যাব, আমি আপনার বাসায় থাকবো না। তো উনি বলে কেন থাকবা না, তোমার কি খাওয়া দাওয়া থাকায় কোনো সমস্যা হয়? আমি বললাম না আঙ্কেল, আমার সামনে আপনার গায়ে হাত তোলে, ঐশীরে মারে, বা এই যে আমি জিনিসগুলো দেখি, এগুলো আসলে আমি নিতে পারি না, আমার ভিতরে আমি রাতে ঘুমোতে পারি না, রাতে এগুলো আমাকে খুব বেশি পেইন দেয়, আমাকে অনেক কষ্ট দেয়। তো আন্টি আসলে মানে আপনাকে এইটুকুই বলবো যে আমি আসলে এই জিনিসগুলো নিতে পারতেছি না, মেহেরবানি করে আমি আপনার বাসা থেকে চলে যাব, আপনি মানা করবেন না। উনি আমাকে বলে তুমি যদি চলে যেতে চাও তাহলে তো আর আমি তোমাকে আটকাতে পারবো না, আমি তোমাকে রাখতে পারবো না। তবে একটা কথা বলি বাবা, তুমি আমার বাসায় আসার পর আমার কাছে মনে হলো যেন আসমানের চারটা আমার ঘরে এসে ঢুকেছে, আমার ভীষণ ভালো লেগেছে বাবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পর ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন আমার ব্যাগ ট্যাগ যা কিছু আছে সব কিছু আমি পুনরায় আবারও মেসে চলে আসি, মানে মেস বলতে যে হোস্টেল থেকে গিয়েছিলাম ওখানে আবার চলে আসি। এভাবে আপনার মঙ্গলবার ছিল দিনটা, সোমবার কি মঙ্গলবার এরকম হবে, মানে সপ্তাহের মাঝামাঝি একদিন হঠাৎ করে হলো কি, সকালবেলা আন্টি আমার মেসে মানে আমার হোস্টেলে আইসা আমাকে ডাকতেছে। পরে আমি আসছি, বেরোইছি, দেখতেছি যে উনি দাঁড়ায় আছে এবং ওনার পুরো চোখ টোক সব ফুলা, দেখে মনে হচ্ছে ঘুমাই নাই সারা রাত, এবং মানে পুরো শরীরের অবস্থা খুব খারাপ। আমি দেখি জড়াই ধরছে, আমি জানি উনি মারামারি করে আসছে ওনার হাজব্যান্ডের সাথে, এরকমটাই মনে হচ্ছে। আমি বলছি আন্টি কী হয়েছে আপনার, আপনি এরকম হাঁপাচ্ছেন কেন, আপনার চোখে মুখে মায়ের দেখ, আপনি হসপিটালে না গিয়ে এখানে কেন আসছেন? বলে নাবিল, আচ্ছা আমি তোমার কাছে একটা দাবি নিয়ে আসছি, যদি পারো আমার দাবিটা পূরণ করো। আমি তখন বললাম যে আন্টি ঠিক আছে, আপনার যে কোনো দাবি আমি পূরণ করতে রাজি আছি, কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন বা আপনি আমাকে খুলে বলুন। তখন উনি বললো যে তোমার রুম কোনটা? আমি বললাম যে এটা আমার রুম। বলে রুমে কেউ আছে? আমি বললাম যে না, আমার একটা বন্ধু আছে, ও বাড়িতে চলে গেছে, রুমে আমি একাই আছি। উনি বল আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, আমি আসতেছি। পরে আমি রুমে যাচ্ছি এবং রুমে গিয়ে আমি দেখি উনি ওনার মেয়ে ঐশীকে নিয়ে আসতেছে, সাথে একটা ব্যাগ, বড় একটা ব্যাগ, কিন্তু গাড়িতে কোনো ড্রাইভার নাই, আন্টি একাই গাড়ি ড্রাইভ করে আসছে। উনি কিন্তু কখনোই গাড়ি ড্রাইভ করে না, মানে এমনকে ড্রাইভ করতে দেখি না, এই প্রথম দেখলাম উনি নিজেই গাড়ি চালা আসছে। পরে আমার রুমে আসছে, আসার পরে বলতেছে যে নাবিল তুমি ঐশীকে নিয়ে চলে যাও। আমি বললাম যে আন্টি এটা আপনি কী বলেন, আমি ঐশীকে নিয়ে কোথায় যাব? বলে ঐশীকে নিয়ে কোথায় যাবা এটা পরে, তুমি ঐশীকে নিয়ে ঢাকায় চলে যাও। আমি বললাম তো ঢাকায় যাবো, সামনে তো আমার পরীক্ষা, আমি এই মুহূর্তে ঐশীকে নিয়ে ঢাকায় গেলে আমার পড়াশোনার কী হবে? উনি আমাকে বলে নাবিল তোমার কি পড়াশোনাটা বেশি নাকি ঐশীর জীবনটা বেশি? তোমার হয়তো একটা বছর ড্রপ হবে, এর পরের বছর তুমি পরীক্ষা দিতে পারবা, কিন্তু ঐশী যদি মারা যায় সে কি দুনিয়া তার কখনো ফিরে আসবে? ওনার কথা শুনে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম যে আরে হঠাৎ করে উনি এসব কথা আমাকে কেন বলতেছে এবং নিজে ওনার মেয়েকে আমার হাতে তুলে দিচ্ছে। আমি বললাম আন্টি আসলে আপনার কথাবার্তা আমি কিছুই বুঝতেছি না। বলে ঐশীর বিয়ে ঠিক হয়ে গেছে, ওই লম্পটের কাছে ঐশীর বিয়ে হবে, আর ওই লোকের কাছে ঐশীর যদি বিয়ে হয় ঐশী কিন্তু আত্মহত্যা করে মারা যাবে, আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারবো না, তুমি একটা কাজ করো, তুমি ঐশীর নিয়ে চলে যাও। পরে আমি চিন্তা করলাম, যেহেতু ওনার বাসায় দীর্ঘদিন ধরে ছিলাম, ওনার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, তাই আমি বললাম যে আন্টি আমি ঐশীকে নিয়ে এখন ঢাকায় গিয়ে কি করব? বলো তোমার ভাই বোন আছে না? আমি বললাম আছে। বলো তোমাদের বাসায় ওরে আপাতত রাখো, এরপরে আমি সুযোগ সময় বুঝে তারপর তোমাদের বাসায় আসবো, আমি এসে সব কিছু ঠিক করবো, তুমি আপাতত ওকে নিয়ে চলে যাও। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এরকম করে বলতেছে আমি তখন রাজি হইলাম। এনিওয়ে উনি তখন আমার বলো তোমার কাছে কাগজ আছে? তো আমার তো আমি পড়াশোনা করি, আছে, আমি দিছি। পরে বলতেছে যে ঐশীর বলে লেখ। তো ঐশী কি জানি লিখছে, আন্টি তখন এটা হাতে নিল, হাতে নিয়ে আমারে বলতেছে যে যাও তোমরা যাও। উনি আমাদেরকে নিজে গাড়ি করে আমাদেরকে স্টেশন পর্যন্ত এনে দিছে, উনি টিকিট কেটে আমাদের বাস উঠিয়ে দিছে। বাসে উঠিয়ে দেওয়ার পরে আমি আর ঐশী যখন বাসে উঠছি, উঠার পরে ঐশী বাসে বসে বসে কান্না করতেছে, মানে কান্না করতেছে। তাই আমি বললাম যে তুমি কান্না করতেছো কেন, মানে তোমাদের বাসায় কী হইতেছে আমাকে একটু বলা যায়? তো বলে যে আমি একটা অসৎ বাবার ঘরে জন্মাইছি,
আমার বাবা খুব খারাপ মানুষ, সে তার নিজের স্বার্থের জন্য মানে পারে না এমন কোনো কাছে মানে নিজের স্বার্থের জন্য সব করতে পারে। খুবই নিকৃষ্ট খারাপ প্রকৃতির একটা মানুষ। আমার ভীষণ দুর্ভাগ্য যে আমি এমন একটা বাবার মেয়ে। আমি তখন বললাম যে তুমি এরকম করে বলো না, জন্ম মৃত্যু এই সবই আল্লাহর হাতে, এবং কে কার বাবা হবে, কার মাধ্যমে আল্লাহ কাকে দুনিয়াতে পাঠাবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এখানে তোমার আমার কোনো হাত নাই। আমরা যখন দুনিয়াতে আসি আমরা কিন্তু বাবা মা চুজ করে আসতে পারি না যে আমরা এই বাবার ঘরে আসবো বা এই মায়ের ঘরে আসবো, এই ফ্যামিলিতে আমরা জন্মাবো। এটা কিন্তু আমাদের হাতে কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যে ফ্যামিলিতে পাঠায় আমরা সেই ফ্যামিলিতে আসতে পারি। আমাকে তখন বলতেছে, নাবিল ভাই আপনি না সত্যি অনেক ভালো মানুষ, আপনাকে যত দেখি ততই না মুগ্ধ হয়ে যাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, চলো। তো ও আমার সাথে বসেছিল এবং একটা পর্যায়ে আমি তখন বাড়িতে আসি, বাসায় আসার পরে আমার ভাই বোনরা তখন বাসায় ছিল। তো অনেকক্ষণ পরে আমার মা তখন আসছে। মা দিদিন অফিসে যায় না মনে হয়, বাসায় ছিল। আইসা তো মা ভয় পেয়ে গেছে, ঐশীরে দেখছে, আমারই দেখছে। মা ওই আন্টি যেভাবে আমাকে মেয়েকে দিয়ে দিছে, মা মনে করছে এটাই হবে, আমি সম্ভবত সিলেট থেকে কোনো মেয়ে ভাগে নিয়ে আসছি। মেবি আমি সিলেট থেকে কোনো মেয়েরে ভাগে নিয়ে আসছি। আম্মু আমার পাশের রুমে ডাক দিয়ে নিয়ে বলতেছে এটা কী হইলো। আমি বললাম না কিছুই না মা, এমন ঘটনা। আমার মা তখন ভয় পেয়ে গেছে, আমার বলে তুই এইভাবে মেয়েটারে নিয়ে আসলে কেন? আমি তোর মুখে ওদের ফ্যামিলির যেরকম নাম ডাক শুনেছি, মেয়ের বাবা এত ডেয়ারিং, তার এত টাকা পয়সা, এত ক্ষমতাধর একজন ব্যক্তি, ওনার মেয়েরে তুই কেন নিয়ে আসলি? তোর বিবিকে একটাবার বাধা দিল না, এখন তোর কি হবে? আমি বললাম যে মা কী আর হবে, আমি ওকে নিয়ে আসছি, ও আসতে চাইছে, ওকে নিয়ে আসছি, এখন কী আর হবে বলো? আমার মা বলে তুই কি পাগল হয়ে গেলি? তোর মাথায় কি আল্লাহ কোনো বুদ্ধিশুদ্ধি দেয় নাই? এখন যদি মেয়ের বাবা বাসায় এসে তোকে ধরে নিয়ে যায়? আমি বললাম আঙ্কেল তো আসলে মূলত আমাদের বাসা চিনে না। আমার মা বলে তুই কোন বিশ্ববিদ্যালয়ে পড়তি, কোন জায়গায় পড়াশোনা করতি, এটা কি তোর আঙ্কেল জানতো না? সেই লোক সেখানে গিয়েও তো তোর ঠিকানা বের করে ফেলতে পারবে। আমি বললাম হ্যাঁ মা, এটা তো ঠিক বলছো, কিন্তু এটা তো মা ওই সময় মাথায় ছিল না। আমার আম্মা বলে তোর মাথায় কোন সময় আর কি থাকে, তোর মাথায় তো কিছুই থাকে না, এখন কি করবি? আমি বললাম মা কী আর করবো, যেহেতু নিয়ে আসছি, ও চলে আসছে, এখন এটা কিভাবে সমাধা করা যায় ওভাবে সমাধা করো, এখন এটা নিয়ে তো কথা বাড়ায় লাভ নাই। আমার মা বলে আমার মাথায় কিছুই আসতেছে না, আমি কিছুই বুঝতেছি না। আমি তখন বললাম যে মা তুমি একটু রিল্যাক্স হও, একটু ঠান্ডা হও, এবং দেখা যাক কী হয়, তুমি তো টেনশন করো না। মাকে ঠান্ডা করলাম, এবং ঠান্ডা করার পর আমার বোনের ভাই বলতেছে ভাইয়া তোমার সাথে লাইন আছে? আমি বললাম আরে ধুর, আমার সাথে কোনো লাইন নেই, ওরে আমি নিয়ে আসছি, ও ঝামেলায় পড়ছে, আমাদের বাসায় থাকবে। তো এরকম করে আমাদের বাসায় থাকতেছে। পরে আমি আর আন্টির বাসায় আর যাই না, আন্টির সাথে কোনো যোগাযোগ নাই। এইভাবে প্রায় 3 থেকে 4 দিন পরে এরকমই হবে, 3-4 দিন পরে একদিন হঠাৎ করে আমাদের বাসায় পুলিশ, এবং পুলিশ আসার পরে হঠাৎ করে আমার বোনের দরজা খুলছে, পুলিশ ভিতরে ঢুকে আইসা কোনো কথা নেই, হুট করে আমার কলার চেপে ধরার পরে তখন ওই ঐশীও বসেছিল, আমার ভাইও বসেছিল, আমরা একসাথে সবাই বসে আছি এখানে। পরে ধরে বলতেছে তোর নাম কি নাবিল? আমি বললাম যে জি। বলে তুই ওরে ভাগে নিয়ে আসছিস? আমি বললাম না, ওরা আমি ভাগে আনি নাই। তো ঐশী বারবার বলতেছে যে উনি আমাকে ভাগে আনে নাই, আমি নিজে ওনার সাথে আসছি। কথাবার্তা নেই। পুলিশ তখন আমাকে ওখান থেকে একরকম চেঁচায়া বাসা থেকে বের করে ফেললো। বের করে অপহরণ মামলা আমার নামে করা হলো, এবং অপহরণ মামলার দায় আমি তখন ওই থানায় গেলাম, আমাদের লোকাল থানায় তখন আমাকে নিয়ে যাওয়া হলো। এবং ওই লোকাল থানায় নিয়ে যাওয়ার পরে অপহরণ মামলায় আমাকে ধরলো, এবং ধরার পরে আরও অনেকগুলো চার্জশিট আমার নামে দিয়ে দিল, অন্য আরও অনেকগুলো মামলা দিয়ে দিল। অনেকগুলো মামলা দায়ের করে আমাকে তখন 2 দিনের মাথায় থানা থেকে কোর্টে রেফার করে দিল, কোর্টে পাঠিয়ে দিল, এবং কোর্টের মাধ্যমে আমার তখন রায় হয়ে গেল, সাজা হয়ে গেল। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি অস্ত্র ব্যবসা করি, এবং আমি একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসছি, এবং আমি মূলত একজন কিডন্যাপার। অনেকগুলো মেয়েকে আমি এরকম কিডন্যাপ করে বিক্রি করছি, বিভিন্ন দেশে পাচার করছি। এতগুলো মামলা আমার নামে দেওয়া হয়েছে, যেগুলোর ধারে কাছে আমি ছিলাম না। এই মামলাগুলোর ধারে কাছেও কিন্তু আমি নাই। এবং আমি প্রায় থানা হাজতে 26 দিন থাকার পরে, 25 কি 26 দিন, প্রায় 1 মাসের কাছাকাছি, ওই সময় আমার মা আমার সাথে দেখা করতে আসছে। আম্মা আয়েশা বলতেছে যে তুই এটা কী করলি, কেমনি এটা তুই করলি? তোরে আমি বারবার মানা করছি এই ফাঁদে পা দিস না, তুই কেন ওদের মতো বড় লোকের ফাঁদে পা দিলি? আজ তোর এখান থেকে কে বের করবে? তোর কি বাবা আছে? না তোর কোনো বড় ভাই আছে? না তোর চাচা জিটু আছে? তোর তো কেউ নেই, তোর কে বের করবে? আমি মারে বলতেছি মা, যার কেউ নেই তারই তো সব আছে। আমার আম্মা বলে কেমনে? আমি বললাম যার কেউ নেই তারই ওপরওয়ালা আছে, তারই তো আল্লাহ আছে। তুমি ভয় পাইতেছো কেন মা? আমার আল্লাহ আমার সাথে আছে, আমি কোনো অন্যায় করি নাই।
আয়শা আন্টি ওনার মেয়েরে আমার কাছে দিচ্ছে, মেয়েরে সেভ করার জন্য আমি সম্মান মতো ওনার মেয়েরে বাড়িতে আইনা রাখছি। আমি খারাপই কিছুই করি নাই মা, আমার আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে। আমার মা তখন বলতেছে, আরে বাবারে বুঝিস না, এরা খারাপ মানুষ, এরা দুর্দান্ত খারাপ মানুষ, এরা যে কতটা খারাপ তা বলে বোঝানো যাবে না, ওদের খারাপের কোনো শেষ নাই, ওরা কোন সময় কি করে বসে তার কি কোনো ঠিক আছে? আমি বললাম, মা কোনো সময় কিছুই করবে না, আর তুমি একটা জিনিস মাথায় রেখো, আমি যতক্ষণ না পর্যন্ত মানে থানা থেকে বেরোইতে না পারি, আমি বের হলেই সব কিছু ঠিকঠাক করে ফেলবো। তবে তুমি আমাকে এখন একটা কথা বলো, ঐশীর মা আয়শা আন্টিকে আমাদের বাসায় আসছিল, আমার আম্মা বলে তোর মাথা খারাপ, এই মহিলার কোনোদিন আমাদের বাসায় আসবে? আমি বললাম, মা আমার কাছে মনে হচ্ছে যে আন্টি একদিন আমাকে ঠিকই বের করে নিয়ে যাবে, তুমি টেনশন করো না, তুমি বাসায় যাও। আমার মা বলো, কত স্বপ্ন ছিল, পড়াশোনা করবি, পড়াশোনা শেষ করে তুই একটা সরকারি চাকরি করবি, আমি তোকে একটা সরকারি চাকরিজীবী বানাবো, কত কষ্ট করে তোরে লালন পালন করে বড় করছি, আর আজকে আমি এই দৃশ্য দেখার জন্য এইটা আমার দেখা লাগতেছে। আল্লাহ কেন আল্লাহ আমার এতটা কষ্ট দিচ্ছে? তোর বাবা মরে যাওয়ার পরে আমি কেন এই সংসার ছেড়ে চলে গেলাম না? আমি তখন বললাম, মা মন খারাপ করো না তো, তুমি যাও, তুমি থাকলে আমার আরও খারাপ লাগতেছে। পরে মা চলে গেল, এবং মা চলে যাওয়ার পরে আমি তখন এখানে বসে বসে চিন্তা করতেছি যে আমার কি অপরাধ, মানে আমার কি অন্যায়, কি অপরাধে কি অন্যায়ে আমাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, আমাকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে, আমি অন্যায়টা কি করলাম, অপরাধটা কি করলাম? এভাবে একদিন দুই দিন নয়, টানা 8 মাস আমি জেল হাজতে থাকি। 8 মাস পরে যেমনটা আমার বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের অনুযায়ী আন্টি তখন আমাকে, মানে আয়শা আন্টি তখন আমাকে জেল থেকে বের করেছে। উনি লয়ার ধরে, এবং ওনার হাজব্যান্ড এমদাদ, উনিও তখন মামলা উঠিয়ে নিল। আমি তখন বেকসুর খালাস পাই 8 মাস পরে। খালাস পাওয়ার পরে আমি তখন বাড়িতে আসি, বাড়িতে আসার মানে বাসায় আসি। বাসায় আসার পরে আমার আম্মা তখন, মানে আম্মার ভিতরে আমি কেমন জানি একটা অন্যরকম চিন্তা দেখতাম, যে আমার কেমন জানি একটা অন্যরকম চিন্তার মধ্যে থাকতো। তো আমি জেল থেকে বেরোয়েছি, ভাবছিলাম হয়তো এই চিন্তা ভাবনা করে, তো যেহেতু আমার পড়াশোনাও বন্ধ হয়ে গেল, আমার জীবন নষ্টই হয়ে গেল, এক কথায় 8 মাস জেল খাটা একজন আসামি আমি। আমার ভাই তখন, মানে আমার ছোট ভাইটা আমারে বলতেছে যে, নাবিল ভাইয়া, ঐশী আর ঐশীর আম্মু অনেকবার আমাদের বাসায় আসছে, এবং ঐশীর আম্মু কি জানি কথা বলছে আমার আম্মুর সাথে, এবং ঐশী আপুর বাবা যে আছে উনি আমাদের বাসায় আসছে। তখন আমি মনে করলাম যে হয়তো তারা আমাকে ছুটানোর জন্য বা আমাকে ছাড়ার জন্য আসছে, বিষয়টা এরকম হতে পারে। তো এই নিয়ে তখন দিনকাল কাটতেছে, কিন্তু আমার মা কেমন জানি সারাক্ষণ মুখটা কালো করে রাখে। এরকম করতে করতে একদিন আমার জড়াই ধরে মা কান্না করে দিল, কান্না করে বলে, নাবিল তুই আমাদেরকে ছেড়ে কখনো চলে যাবি না তো? এরকম করে কান্না করতেছে। আমি বললাম যে, মা তুমি এরকম কি বলতেছে গেলে, আমি তোমাকে ছেড়ে চলে যাব কেন? তুমি আমার মা, তুমি আমাকে পেটে ধরছো, আমাকে বড় করছো, আমাকে তুমি, মানে এগুলো কি বলতেছো? আমার মা বলে, সময় হলে সব কিছু বুঝতে পারবি, সময় হলে সব কিছু বুঝতে পারবি, আমি তোকে আর এখন কোনো কিছু বলতে চাই না, শুধু বলি তুই থাক, আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক করে। তো এরকম করে তখন আমি ওনার সাথে এই জায়গায় পড়ে আছি, মানে আম্মুর সাথে পড়ে আছি। তার প্রায় 15 থেকে 16 দিন পরে ঐশী এবং ঐশীর আম্মা তখন আমাদের বাসায় আসছে, আবারও আমাদের বাসায় আসছে। আসার পরে এখানে আমি একটা জিনিস ভুল বলে গেছি, আমাকে কিন্তু আন্টি বের করছে, মানে উনি ওনার মতো লভিং করে আমাকে বের করছে। আঙ্কেল কিন্তু আমার মামলাটা উঠায় নেই, আমাকে কিন্তু তখনও হাজিরা দেওয়া লাগতো, মানে এখন আমি হাজিরা দেওয়া অবস্থায় ছিলাম। পরে এই আন্টি, মানে আয়েশা আন্টি তখন করলো কি, ঢাকাতে আমার জন্য একটা ফ্ল্যাট ভাড়া করলো, বিশাল বড় একটা ফ্ল্যাট ভাড়া করলো, এবং ভাড়া করে আমারে বলতেছে ঐশীর সাথে ওখানে থাকার জন্য, ঐশীর সাথে ওই ফ্ল্যাটে একা একা থাকার জন্য। তা আমি তখন বললাম যে আমি ওর সাথে একা একা থাকবো, এটা কেমন দেখায়, মানে এটা কীভাবে সম্ভব, বা এটা কেমন দেখায়? উনি আমাকে বলে, থাকো, কিছুই হবে না, তুমি ওর সাথে থাকো, এই ফ্ল্যাটে তুমি থাকবা। তা আমি বললাম যে আমার তো এখনও মামলাটা শেষ হয়ে নেই, আমার এখনও হাজিরা দেওয়া লাগতেছে, আমি হাজিরা দিচ্ছি, আমি বেরোচ্ছি, তো এখন আপনি আমারে কি বলতেছেন? যে উনি বলে, যদি এলাকার কোনো লোকজন জিজ্ঞেস করে বা বাইরের কেউ যদি বলে, তাহলে বলবা যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ। আমি বলি, মানে আন্টিটা আপনি কি বলতেছেন, আমি তোকে বিয়ে করে নেই, বলো যদি ঐশীর জীবনটা বাঁচাতে হয়, এছাড়া আর কোনো পথ খোলা নাই, তুমি এটাই করো। তো বিশ্বাস করেন, ঐশীর প্রতি কোনো দিনও আমার এই ধরনের কোনো অনুভূতি আসে নাই, মানে কোনো দিনও ওর প্রতি আমার এই ধরনের কোনো ফিলিংসে আসে নাই যে ওর সাথে আমার কিছু একটা হবে বা কিছু একটা। আমার ছোটো বোন আর ঐশী তখন ওই বাসায় থাকতো, আমার আম্মা আর আমার 2 ভাই মিলে আমাদের বাসায় থাকতো। তা আমি তখন বাসায় যাইতাম আসতাম, এভাবে প্রায় 1.5 বছর মতো কেটে যায়। এরই মাঝে এমদাদ খান আমাদের বাসায় আসছে, 2বার উনি আমাদের বাসায় আসছে,
এবং আসার পরে উনি ওনার মতো আসতো, ঐশীর সাথে কথা বলতো, উনি চলে যেত। এভাবে প্রায় 1.5 বছরের মতো 1.5 বছর কেটে গেল এবং আন্টি আমাদের বাসায় আসতো, কিন্তু 1.5 বছর, 1 দিন 2 দিন না, এতে একটা কোরবানের ঈদ গেল, একটা রমজানের ঈদ গেল, কিন্তু কোনোভাবেই আমরা ওই একই বাসার মধ্যে পড়ে রইলাম। আমি তখন পর্যন্ত বুঝতে পারলাম না যে কেন এই বাসার মধ্যে আমাকে স্বামী স্ত্রীর অভিনয় করে ঐশীর সাথে থাকা লাগতেছে। আমার বোন আর ঐশী এক খাটে ঘুমাইতো, আমি আরেক খাটে ঘুমাইতাম। আমাদের মাঝে সবাই জানতো, বিল্ডিংয়ের সবাই জানতো যে ঐশী আর আমরা হাজব্যান্ড ওয়াইফ, এবং ঐশীর বাবাও জানে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। শুধুমাত্র ঐশীর মা জানতো যে আমরা জাস্ট অভিনয় করতেছি, শুধু অভিনয় করতেছি। আবার এরই মাঝে আরও কয়েকটা বিষয় বলে রাখে, আন্টি কিন্তু আমাকে অনেক টাকা পয়সা দিচ্ছে। জেল থেকে বেরোয়ার পরে আমার ছোটো ভাইটারে লাইন করাইছে, উনি অনেক টাকা পয়সা দিচ্ছে, আমাদের ফ্যামিলিতে অনেক টাকা ভাঙছে। এভাবে প্রায় 1.5 বছরের মতো কেটে গেল, 1.5 থেকে প্রায় 2 বছর। এরই মাঝে ঐশীর বাবা তখন বারবার ঐশীরে জিজ্ঞেস করতো আমার সামনে, তোর বাচ্চা হয় না কেন, তোর বেবি হয় না কেন, সেগুলো জিজ্ঞেস করতে করতে একদিন উনি হঠাৎ করে ঐশীকে নিয়ে হসপিটালে গেল। তো ঐশীকে নিয়ে যখন হসপিটালে গেল, আমাদের বাসায় তখন ফোন ছিল, আন্টি তখন আমাকে ফোন দিল, ঐশীর মা ফোন দিয়ে বলতেছে যে নাবিল, তোমার আঙ্কেল কি গেছে? আমি বললাম জি, উনি তো আসছে, উনি তো ঐশীর নিয়ে হসপিটালে গেছে। তো উনি বলে সর্বনাশ, উনি হসপিটালে কেন গেল, এটা কীভাবে সম্ভব, কেন গেল? আমি বললাম যে কেন গেছে তা তো জানো, ঐশীর নিয়ে হসপিটালে গেছে। পরে আমার বলে তাহলে তুমি বাসা থেকে বেরিয়ে যাও, তুমি এই বাসায় থাইকো না। আমি বললাম কী হয়েছে? আবার বলে যা হবার তা হবে, আমি তোর পরে বলবো, তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও। আমাকে আরেকটা ঠিকানা দিল আন্টি, আমার একটা রিলেটিভের বাসা, বলে ওখানে চলে যাও, আমি ওইখানে তোমার সাথে দেখা করবো। আমার সাথে মূলত কী হইতেছে, ওরা কি করতেছে, আমি সব কিছুই বুঝি না। আমার মা একরকম আমার সাথে কথা বলে, ওনার ভিতরে আমি অন্যরকম টেনশন দেখি। আন্টি আমাকে কখনো এই জায়গায় কখনো ওই জায়গায় এরকমভাবে ঘুরাইতেছে, এবং আন্টি আমাকে আর ঐশীকে স্বামী স্ত্রীর অভিনয় করার জন্য বাসায় রেখে দিতেছে। আমরা প্রায় 2 বছর যাবৎ এই অভিনয় করে যাইতেছি। আবার এদিক দিয়ে আঙ্কেল এসে ঐশীকে নিয়ে হসপিটালে চলে গেল, আন্টি আমাকে ফোন দিয়ে বলে বাসা থেকে বেরিয়ে যাও। আমি ভাই আর বুঝতে পারতেছিলাম না। ছোটো বোনটারে তখন মায়ের কাছে দিয়া আমি তখন আমার ওই যে আত্মীয়র বাসা, ওই আত্মীয়র বাসায় চলে গেছি। ওই আত্মীয়টা বলতে কি, ওই আত্মীয়টা আমার আত্মীয় না, বিশেষ করে ওইটা ঐশীদের আত্মীয়, ঐশীর মায়ের আত্মীয়, আয়শা আন্টির আত্মীয়। আবার আন্টি আমাকে এইটাও বলে নাই যে তুমি ওকে বিয়ে করে ফেলো, এটাও কিন্তু আমাকে বলে না যে বিয়ে করে ফেলার কথা। তো ওনাদের বাসায় পড়ে আসি 3 দিন পর্যন্ত, আমার কোনো খোঁজ খবর কেউই নিচ্ছে না। 3 দিন পর আমার মা তখন আসছে এই বাসায়। আমার মা কেমন খবর পাইছে আমি এই বাসায় আছি, 3 দিন পর আমার মা আসছে। আমার মা আসার পর আমি বললাম, মা আন্টি আমার সাথে এরকমটা কেন করতেছে? আমাকে 8 মাস জেল খাটাইলো, 2 বছর আমাদেরকে উনি টাকা পয়সা দিল, আমার ছোটো ভাইরে লাইন করাইলো, ঠিক আছে, ছোটো ভাইকে ইউরোপ পাঠাইছে বা আমাদেরকে অনেক হেল্প করছে, মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু এখন এরকমটা কেন করতেছে উনি যদি ঐশীকে নিয়ে এতই সমস্যায় থাকবে, উনি ঐশীকে আমার কাছে বিয়ে দিয়ে দেখ, আমি ঐশীকে বিয়ে করে ফেলি। আমার মা তখন আমার দিকে তাকায় বলে, তুই কি কোনোদিনও ঐশীকে বিয়ে করতে পারবি? আমি বললাম কেন পারবো না, ঐশী যদি আমাকে বিয়ে করতে চায়, আমি ঐশীকে বিয়ে করতে পারবো না কেন? আমার মা তখন আমাকে বলে, ভাই বোনের কি কখনো বিয়ে হয়? আমি বললাম ভাই বোন? কিসের ভাই বোন? আমার মা বলে, আমি তোকে আজ একটা চরম সত্য কথা জানাই, যা কোনোদিনও তুই তোর আন্টিকেও বলবি না, তোর আয়শা আন্টিরও বলবি না, ওয়াদা কর, তাহলে আমি তোকে বলবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আয়শা আন্টিকেও বলবো না, আমি ওয়াদা করলাম, তাও তুমি আমাকে বলো কিসের ভাই বোন? আমার মা বলে, ঐশী তোর আপন বোন। আমি বললাম কি বললা? ঐশী আমার আপন বোন? আমার মা এই কথাটা বলার পরে না আমার ভিতরে কেমন যেন একটা হাস্যযোগ একটা বাক্য বেরিয়ে আসতেছে। কারণ ঐশীর সাথে আমি এত নীরবে সময় কাটাইছি, এত একা ঘরের মধ্যে ছিলাম, অনেকভাবে আমাদের অনেক ক্লোজ ছিলাম আমরা, কোনো দিনও ওর প্রতি আমার খারাপ কোনো অনুভূতি আসে নাই। আমি একটা অবিবাহিত ছেলে, এরকম একটা ফিলিংস আসতেই পারে ওকে দেখার পরে, কিন্তু কোনো দিনও আমার ভিতরে এই ধরনের কোনো অনুভূতি জাগে নাই, এই ধরনের কোনো অনুভূতি আসে নাই। আমি তখন মায়েরে বললাম যে মা তুমি এটা কী বলতেছো, তোমার কথা তুমি কিছুই বুঝি না। আমার মা বলে, হ্যাঁ আমি যা বলতেছি সবই সত্য। আমি বললাম কী সত্য? আমার মা বলে, সবচেয়ে বড় সত্য হচ্ছে ঐশী আর তুই একই মায়ের পেটের সন্তান, তোরা আপন ভাই বোন। আমি বললাম তাহলে তুমি কে? মা বলে, আমি তোর সৎ মা। আমি বললাম আমি তোমার কথা ঠিক বুঝতেছি না, তুমি কি বলতেছো তুমি আমার সৎ মা? মা বলে, হ্যাঁ তোর বয়স যখন প্রায় 2.5 থেকে 3 বছর, তখন তোর মা, তোর মূল মা আয়েশা, উনি তোর বাবাকে ছেড়ে চলে যায়। তখন তোকে দেখাশোনা করার জন্য বিশেষ করে তোর বাবা আমাকে বিয়ে করে আনে। তোরে আমরা কোনোদিনও বুঝতে দিই নাই যে আমি তোর মা না, এটা তোরে কখনোই বুঝতে দিই নাই। তোর মা যখন তোকে ছেড়ে চলে যায়, এরপর থেকে উনি কখনোই আর তোর কোনো খবর নেয়নি। সিলেটের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে তোর মা বিয়ে করে।
তোর মা ওখানকে বিয়ে করে এবং ওখানে বিয়ে করে ওই লোকের কাছে তোর কথা বলছে কি বলে নাই সেটা আমরা জানি না। ওখানে উনি সেটেল হয়ে যায়, আর কোনোদিনও তোর খবর নেওয়ার জন্য উনি আসে নাই। এরপরে আমি তোরে লালন পালন করে তোরে বড় করি, এবং তুই যে ঐশীকে দেখতেছিস উনি ঐশীকে পেটে নিয়ে তোর আব্বার ঘর থেকে চলে যায়। তখন যখন চলে যায় তখন ঐশী পেটে ছিল। আমি বললাম, তুমি এগুলো কী বলতেছো মা? আমি না তোমার কথাবার্তা কিছু বুঝতেছি না, এগুলো কি সত্যি? আমার মা বলে, হ্যাঁ এগুলো সম্পূর্ণ সত্যি। এবং এই জন্যই উনি আমাকে বারবার বলতো যে আমি নাবিলের কাছে ঐশীকে রাখতে আমি কোনো ভয় পাই না, কারণ নাবিল আর ঐশীর মাঝে কখনোই কোনো খারাপ সম্পর্ক হবে না। আমি বললাম, তাহলে উনি আমাকে এরকম করে লুকিয়ে লুকিয়ে রাখতেছে কেন? আমার মা বলে, কেন তোর লুকিয়ে লুকিয়ে রাখতেছে এটা আমি ঠিক জানি না, তবে আমি এটুকু জানি উনি আমারে বলছিল যে না, মানে নাবিলার যে কী বলে ইয়ের যে বাবা আছে, ঐশীর যে বাবা আছে, ঐশীর বাবা মূলত জানে যে তুই আর ঐশী বিয়ে করে ফেলেছিস, তোরা একসাথে আছিস, এটা ঐশীর বাবা জানে। আমি তখন আমার মারে বলতেছি, তাহলে উনি কিভাবে ওনার মেয়েরে নিয়ে এভাবে যে উনি মানে ধাপ্পি ডাপ্পি খেলতেছে, ওনার মেয়েরে নিয়ে কখনো এখানে যাচ্ছে কখনো ওইখানে যাচ্ছে, উনি আসলে এই শেষ পর্যন্ত মেয়েরে কী করবে? আমার মা তখন বলে, আমি তো শুনেছিলাম ঐশীর ভিসা টিসা হয়ে গেছে, ঐশীর মা দেশের বাইরে পাঠিয়ে দিবে। এর ভিতরে হঠাৎ করে ঐশীর বাবা কি বুঝে তোদেরকে আইসা ধরলো, ঘরের মধ্যে এসে কি বুঝা ধরলো, এবং কেন উনি ঐশীর নিয়ে মেডিকেলে গেল, এর কোনো ব্যাখ্যা বা সঠিক উত্তর আমার কাছে নাই। তখন আমি বললাম যে আচ্ছা মা, ঐশীর আম্মা আমাদের বাসায় যখন আসছিল, মানে যিনি আমার মা, ওনার চেহারার সাথে আমার চেহারার কি কোনো মিল তুমি কোনোদিনও পাও নাই? আমার মা বলে, আমি প্রথম দিন যেদিন তোদেরকে দেখেছিলাম সেদিন আমার কাছে মনে হয়েছিল, কিন্তু আমি ওইটা মানে মনে হয়েছিল বাট এটা মুখের বাইর করি নাই। এবং এরপরে আমি সত্যটা জানতে পারি উনি নিজে আমাকে বলছে, উনি নিজে আমাকে সব কিছু বলে গেছে যে তুই ওনারই সন্তান। আমি তখন বললাম, তো এখানে আমি কতদিন পরে থাকবো? আমি যে জায়গার মধ্যে আছি এই জায়গায় কতদিন থাকবো? আমার মা বলে, উনিও বলছে উনি তোর দেশের বাইরে পাঠিয়ে দিবে, তোর গোপনে পাসপোর্ট হইতে আছে, পাসপোর্ট হলে তোর দেশের বাইরে পাঠিয়ে দিবে, এবং তুই দেশের বাইরে চলে গেলে ঐশীর বাবা আর কোনো ঝামেলা করবে না, আর ঐশীকেও দেশের বাইরে পাঠিয়ে দিবে। তো আমার জীবনটা তখন এমন একটা জীবন হয়ে গেছে ভাই, মানে কারো কাছে না বলতে পারি না, মানে বলার মতো কোনো অবকাশ নাই। একে তো শিক্ষা জীবনের সমাপ্তি ঘটলো, ঘরে থাকতে পারি না, বাড়ি থাকতে পারি না, 2 বছর নিজের বোনের সাথে হিসাব করতে গেলে স্বামী স্ত্রীর অভিনয় করে গেলাম, এবং এখন যে জায়গায় পড়ে আছি এখান থেকে কই যাব, এরপরের স্টেপ কি হবে এর কোনো কিছুই কিন্তু আমার জানা নাই। ওই বাসার মধ্যে আমি, ওই বাসার ভিতরে বলতে ওই এরিয়াতে আমি অনেকগুলো দিন ছিলাম বলতে প্রায় আমি ওই বাসার মধ্যে আপনার 1 বছরেরও বেশি সময় ধরে ছিলাম, ওই এরিয়ার মধ্যেই থাকতাম। এবং এরই মাঝে আন্টি 2 বার আসছিল, মানে আমার যে জন্মদাতা মা উনি আসছিল, এবং ওনাকে এরপরে আমি যখন দেখেছিলাম আমি খুব খেয়াল করে দেখলাম যে উনি আসলে আমার মা। ওনাকে এটাও জিজ্ঞেস করেছিলাম যে আমি যে আপনার সন্তান এটা আপনি কীভাবে বুঝছেন? আমার একটা মানে একটা গোপন জায়গায় একটা চিহ্ন ছিল, তো এইটা উনি কিভাবে দেখলো বা আমি ঠিক জানি না যে উনি ওই জিনিসটা কিভাবে দেখলো, এটা সবসময় জামার ভিতর ইয়েতেই থাকে, মানে উনি ওই জিনিসটা দেখছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি বলে উনি আমার চেহারার দিকে তাকায় নাকি বুঝে গেছে যে আমি ওনার ছেলে, এবং বাবার নাম বলার পরে উনি 100% ক্লিয়ার হয়ে গেছে। তো পরে উনি আমারে বলে যে না, আমি তোমাকে দেশের বাইরে পাঠিয়ে দিব, তোমার পাসপোর্টের প্রক্রিয়া চলতেছে, আর পাসপোর্টের প্রক্রিয়া হলে আমি তোমাকে দেশের বাইরে পাঠিয়ে দিব। তাই আমি বললাম, ঐশী কোথায় এখন, ঐশী কেমন আছে? বলে, ঐশী যেখানেই আছে, যে জায়গায় আছে, ঐশীর খবর নেওয়ার চেষ্টা করো না, ঐশী ভালো আছে। তো 1 বছর আপনার 2 মাস পরে, 1 বছর 2 মাস পরে তখন আমার ভিসা প্রসেসিং সব কিছু ঠিক হলো, এবং তখন তিনি হচ্ছে আমাকে ইতালিতে পাঠিয়ে দেয়। ইতালিতে ওয়ার্ক ভিসায় আমি তখন ওই বাসা থেকেই সব কিছু ঠিকঠাক করি এবং অ্যাম্বাসি ফেস করি, সেখান থেকে আমি তখন ইতালি চলে যাই। তো ইতালি চলে যাওয়ার পরে আমার ছোটো ভাইটাও কিন্তু এর আগে ইতালি চলে যায়, আমার একটা ভাই আছে, এবং ওই ভাইটাকেও কিন্তু মানে ঐশীর আম্মা আন্টি মানে আমার মানে আপন মা যিনি উনি পাঠিয়ে দেয়। তো 2 ভাই তখন ইতালিতে থাকতেছি, ঐশী কই আছে এর কোনো ব্যাখ্যা কিন্তু আমি জানি না, মানে ঐশী কোন জায়গায় আছে কোথায় আছে এর কিছু আমি জানি না। এভাবে প্রায় 4.5 বছরের মতো আমি ওইখানে থাকি। অ্যান্ড 4.5 বছরের ভিতরে আমি একটা অলৌকিক ঘটনা জানতে পারি, মানে ইতালিতে থাকা অবস্থায় একটা অলৌকিক ঘটনা জানতে পারি, ঐশীর নাকি একটা ছেলে হয়েছে। এখন ঐশীর বাবা ঐশীকে কোথায় বিয়ে দিল এবং কিভাবে ঐশীর এই ছেলে হলো এর কোনো ব্যাখ্যা কিন্তু আমি জানি না, মানে এই ছেলেটা কিভাবে হয়েছে, একটা বাবা তো লাগবে, এবং এই ছেলের বাবাকে সেটা আমি জানি না। 4.5 কি 5 বছর পর আমি তখন ইতালি থেকে আমি আর আমার ভাই একসাথে তখন দেশে আসি। দেশে আসার পর আন্টির সাথে আমার প্রতিদিন কথা হতো, সবসময় আন্টি আমার সাথে কথা বলতো। এবং এরপরে দেশে আসার পরে আমি ওই ইতালি থাকতে জানতে পারি আন্টি এবং ঐশী আর ঐশীর ছেলে তারা আলাদা থাকে,
সিলেটেই থাকে, তবে আলাদা থাকে ওর বাবার সাথে, মানে ঐশীর বাবা এমদাদ খানের সাথে ওরা একসাথে থাকে না, আলাদা থাকে। তা আমি যখন ঢাকায় আসছি, আসার পরে আন্টি এবং আন্টির মেয়ে, মানে আমার বোন ঐশী আর ঐশীর ছেলে আমাদের বাসায় আসে। আসার পর আমি ঐশীকে বারবার জিজ্ঞেস করলাম যে ঐশী, তোমার যে ছেলে হইল, মানে এইটার বাবাকে, এই সন্তানের বাবাকে? আমাকে কিছুই বলে না, জাস্ট চুপ করে থাকে। যখনই সন্তানের বাবার কথা জিজ্ঞেস করি তখনই কিছুই বলে না। তা আমি আমার মারেও জিজ্ঞেস করি যে মা, ঐশীর মানে ঐশীর যে একটা ছেলে হইল, মানে এইটার পরিচয় কি, ওইটা কীভাবে, ওরা কোথায় বিয়ে দিলা, এই ছেলের বাবাকে? এই প্রশ্নটা করলে ঐশীর মাও তখন মুখ কালো করে ফেলে, মানে আমার ওই মাও মুখ কালো করে ফেলে, আমার বোনও মুখ কালো করে ফেলে। তা এভাবে আমি দেশে প্রায় 5 মাসের মতো ছিলাম। 5 মাস থাকার পরে আমার মা তখন আমাকে বিয়ে করালো, দেশে মানে ঢাকাতে একটা মেয়েকে বিয়ে করালো। বিয়ে শাদী করলাম, করে আমি তখন আমার ওয়াইফকে রেখে আবারও মানে আপনার চলে গেলাম, ইতালি চলে গেলাম। এবং ইতালিতে যাওয়ার প্রায় 2.5 বছর পরে আমার ওয়াইফের কাগজপত্র সব কিছু ঠিকঠাক করলাম, আমার ওয়াইফকে নিয়ে আমি পুনরায় আবার ইতালিতে গেছি। তো ঠিক এই মুহূর্তে আমি আমার ওয়াইফ আমরা ইতালিতে আছি। এবং এই পর্যন্ত প্রায় 3 বার আমার মা আয়েশা বেগম, উনি আমাকে দেখার জন্য ইতালিতে আসছে। আমার ছেলে মেয়ে হওয়ার পরে উনি ইতালিতে এসে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে। ওনার নিজেরও সিলেটে তথা বাংলাদেশে অনেকগুলো সুপার শপ আছে, উনি ব্যবসা বাণিজ্য করে। তো উনি আসতো আমার সাথে দেখা করতো। তো এখন পর্যন্ত ঐশীর যে ছেলেটা, এই ছেলেটা এখন অনেকটা বড় হয়ে গেছে, মানে অনেকটা বড় বলতে ফুললি বড়। তো এখন পর্যন্ত আমি যখন ঐশীর মানে ওনাকে জিজ্ঞেস করি যে ছেলের বাবাকে, মানে ও কী করছে একটা অন্য লোকের নামে, মানে যেই লোকটা কখনোই ঐশীর মানে হাজব্যান্ড হওয়ার কথাই না, ওইরকম একটা লোকের নামে ঐশী কী করলো, ওই ছেলেটার মানে ওই লোকটার জন্ম নিবন্ধন দিয়ে, মানে ওই লোকের আইডি কার্ড দিয়ে ছেলের জন্ম নিবন্ধন করে ফেলছে। তাই যেই লোকের ঠিকানা দিয়েও মানে ছেলের জন্ম নিবন্ধন করছে, ওই লোক ঐশীকে বিয়ে করার প্রশ্নই আসে না। ওই লোকের ফ্যামিলি আছে, তার ছেলে মেয়ে আছে, ওই লোককে টাকা দিয়ে তারপর ওই ছেলের সাথে, ওই লোকের সাথে কেমনে কেমনে কন্ট্রাক্ট করে তারপর তার আইডি কার্ড দিয়ে ঐশীর ছেলের পরিচয় দিয়েছে। তা আমার আজ পর্যন্ত আমি একটা প্রশ্নে আমার মনে বারবার জাগতেছে যে ঐশীর যে সন্তানটা, ছেলেটার নামটা আমি বলতে চাই না, যে এই ছেলেটা মূলত তার বাবাকে। আমার ওয়াইফের সাথে আমি এই জিনিসটা নিয়ে এখনও কথা বলি। আমার ওয়াইফ আর আমি প্রতিনিয়ত বিষয়টা চিন্তা করি যে ওর বাবাকে। আমার যে আপন মা আছে, মানে আয়েশা বেগম, ওনাকে 1000 বারের উপরে এই প্রশ্ন করেছিলাম যে ছেলেটার বাবাকে। ঐশীকে প্রশ্ন করেছিলাম, তারা আমাকে কোনো সৎ উত্তর দেয় না। আর আমার মা, আমার ভাই বোন যারা আছে, মা যে আছে যিনি আমার সৎ মা, ওনাকে জিজ্ঞেস করলে উনিও এই বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারে না। মূলত 1 বছর যে আমি আলাদা একটা বাসায় পালাতক অবস্থায় ছিলাম, ঐশীর বাবা যে ঐশীকে নিয়ে যায় মেডিকেলের কথা বলে, এরপর ঐশীর সাথে আমার আর দেখা হয়নি। তো এর মধ্যেই ঐশী মানে বেবিটা কনসেপ্ট করে ওর বেবিটা হয়ে যায়। এবং কেনই বা এত বড় লোকের বাসা ছেড়ে আন্টি তখন আলাদা ঐশীকে নিয়ে থাকতেছে, এটাও আমি জানি না। তবে ঐশী আমার বাবার থেকে দুনিয়াতে আসছে। ঐশী কিন্তু হিসাব করলে আমারই বোন, আপন বোন। যাই হোক, আমি আপনার গল্পগুলো শুনি, আমি আপনার একজন নিয়মিত শ্রোতা, আমরা ইতালিতে থাকি। এবং আপনার গল্পের পোকা বলতে গেলে তো আমার জীবনের এই ঘটনাগুলো আমি আপনাকে জানালাম। এর কোনো ব্যাখ্যা আমার মাথায় নেই যে জীবনটা কেন এরকম এলোমেলো হয়ে গেল এবং কেনই বা আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এখনও ঘুমোতে পারি না যখনই ঐশীর কথা মনে হয়, বিশেষ করে ঐশীর ছেলের কথা মনে হয়। আমি আপনার কাছে প্রশ্ন রাখি, আপন ভাই, কী মনে হয় ঐশীর ওই সন্তানের বাবা কে হতে পারে? আমার গল্পটা পড়বেন, যদি পান আমার সাথে একটু যোগাযোগ করুন। এটা আমার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রাজধানী ঢাকার ভাই, বর্তমান ইতালি প্রবাসী নাবিল হোসেনের জীবনের হৃদয় বিদারক বাস্তব জীবনের গল্প শোনার জন্য। দেখেন, শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে ওনার গল্পটা ভীষণ এলোমেলো ছিল। মানে ভাই হয়তো কাজের ফাঁকে ফাঁকে গল্প লিখেছে, হয়তো আজকে একটু লিখেছে, কালকে একটু লিখেছে, একটার সাথে আরেকটার তেমন কোনো মিল ছিল না। ওনার সাথে প্রায় আধা ঘন্টার মতো কথা বলে আমি গল্পটা মূলত সাজিয়েছিলাম। তো গল্পটা ভীষণ এলোমেলো ছিল। তারপরেও বিশেষ করে যে ওনার বোনকে নিয়ে উনি 2 বছর থেকেছে, স্বামী স্ত্রীর অভিনয় করেছে, এইটাই আমার কাছে একটু অন্যরকম লেগেছে, যার জন্য আমি এই গল্পটা আপনাদেরকে গল্পটা রেকর্ড করিয়েছি বা শুনিয়েছি। যদি কোনো অংশে এলোমেলো থাকার কারণে না বুঝতে পারেন, আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এবং নাবিল ভাইয়ের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই আছে, ওনার সাথে যোগাযোগ করে উত্তর দেওয়া যাবে। তো যাই হোক, আসলে এটাই হচ্ছে বড় কথা। হয়তো বড় লোকের সংসারগুলো এরকমই হয়। বেশিরভাগ বড় লোকের পরিবারের উপরে আল্লাহর কেমন যেন একটা অভিশাপ থাকে। আমি জানি না এটা কেন হয়, তবে ভালো কাজ করার জন্য, ধর্মের ভালো কাজগুলো করার জন্য আপনাকে বড়লোক হতে হবে। হজ করার জন্য, জাকাত দেওয়ার জন্য আপনাকে বড়লোক হতে হবে, পয়সাওয়ালা হতে হবে। সেই পয়সাওয়ালা সৎভাবে হলে জীবনটা সুখের হয়, আর অসৎভাবে হলেই সম্ভবত এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় বন্ধুরা, এই বলে আমি বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, আপনারা যারা মালয়েশিয়ার ওই দ্বীপের ভিডিও, আমাদের নতুন চ্যানেলের ভিডিও দেখেন নাই,
এখনই ভিডিওটা এই জায়গায় আসবে, ওখানে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। অন্তত 13 মিনিটের একটা ভিডিও আপনার মনটাকে ভালো করে দিতে পারে। এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, বাই বাই।